এটাই হলো কাশীতে মৃত্যু কোনো আতঙ্ক নয়, বরং মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা। মণিকর্ণিকা ঘাট বা হরিশ্চন্দ্র ঘাটে নিরবচ্ছিন্নভাবে দাহ চলতে থাকে। আবার পাশেই দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি অর্থাৎ মঙ্গল আরতি চলতে থাকে। এটাই কাশীর আসল রহস্য, যেখানে মানুষ জীবনের শেষ সত্যের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। কাশী এমন একটি শহর যা অন্য সকল শহরের থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে সবের মিছিলের পাশ দিয়ে অনায়াসে হাঁটছে সবাই। মন্দিরময় শহর হলো এই কাশী। কাশীকে বোঝার জন্য শুধু চোখ নয়, জীবন এবং মৃত্যু সম্বন্ধে খুব কাছ থেকে উপলব্ধি করতে হবে। গঙ্গাবক্ষে সূর্যাস্তের মিঠে লাল ছটা ও গঙ্গার কলকল শব্দে এখানকার সব থেকে ভালো ক্রুজ অলকানন্দা ক্রুজে চেপে এক ঘাট থেকে অন্য ঘাটে বেড়ানোর দৃশ্য তুলে ধরবো এই ভিডিওতে। থাকছে এখানকার সাইড সিন, মন্দিরময় শহর এবং তৃতীয় দিনের মনে রাখার মতন ইতিহাস বিজড়িত ও ধর্মীয় স্থান সারনাথের কিছু দুর্লভ ভিডিও, যেখানে অশোক স্তম্ভ, অরিজিনাল অশোক স্তম্ভ উপস্থাপিত করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে আপনার মতামতের অপেক্ষায় থাকবো আমি দেবাশিস। বেনারসে আমরা 3 রাত্রি ছিলাম। বেনারস ভ্রমণের প্রথম পর্বের পর এটি আমার দ্বিতীয় পর্ব। বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে ভোর 5টায় উঠে চলে এলাম ঘাটে সকালের গঙ্গা আরতি দেখার জন্য। সকালের শুরুটা বৈদিক মন্ত্রোচ্চারণ, ঘন্টার শব্দ, প্রদীপের আলোয় মনটা ভরে গেল। ফিরে এসে খানিক রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এখানকার সাইড সিনগুলো দেখার জন্য। আমরা বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এই হোটেল সিং রেসিডেন্সি থেকে বেরিয়ে পড়েছি সবাই, এই আমাদের গ্রুপ। তো আমরা দুটো অটো করে এখানকার লোকাল সাইট সিনগুলো দেখে নেব। এর সঙ্গে থাকছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, রামনগর ফোর্ট আর 7টা মন্দির, তুলসী মানস মন্দির, সংকটমোচন মন্দির, ত্রিদেব মন্দির, এরকম করে 7টা মন্দির, দুর্গা মন্দির, আর এরকম করে 7টা মন্দির, আর বিএইচইউ, রামনগর ফোর্ট। আমরা চলছি এই অটো করে আজকে দ্বিতীয় দিনে, আমাদের এই ভ্রমণের, বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা প্রথমে এলাম মণি মন্দিরে। এখানে ঢোকার মুখেই অনেকগুলো গরু দেখলাম, এরা এদের লালন পালন করছে। ভেতরে রয়েছে সুদৃশ্য একটি বড় শিবলিঙ্গ সহ ছোট ছোট আরো 151টি শিবলিঙ্গ। বেশ গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি, দেখলে আপনার ভালোই লাগবে। আমরা এখন চলে এলাম দুর্গা মন্দিরে। বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব, কিন্তু দুর্গা মন্দির সাধারণত দেখা যায় না। এখানে 18শো শতাব্দীতে বাঙালি রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। লাল রঙের মন্দিরটি দুর্গাকুণ্ড নামক একটি বিশাল পুকুরের পাশে অবস্থিত। প্রতিদিনই দুর্গা দেবী পূজিত হন এখানে। রামায়ণ মহাকাব্যের মূল রচয়িতা হলেন আদিকবি ঋষি বাল্মীকি, যিনি এটি সংস্কৃত ভাষায় লেখেন। কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করেন, আর তুলসীদাস 16শো শতকে রামায়ণ হিন্দিতে অনুবাদ করেন। কথিত আছে এই স্থানে বসে রামায়ণের শেষ অংশটি তিনি লেখেন। বারাণসীর কাছে তাই এই স্থানটি হিন্দুদের কাছে অতি পূর্ণ স্থান। তুলসী মানস মন্দির, এর দেওয়ালে রামচরিত মানসের কাহিনী চিত্র আঁকা রয়েছে। এটি ভগবান রামকে উৎসর্গ করা হয়েছে। ভক্তদের কাছে একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। এখন আমরা চলে এলাম ত্রিদেব মন্দিরে। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে। এছাড়াও সরস্বতী ও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। মন্দিরটি সকাল 4টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। কথিত আছে এই মন্দিরটি 18শো শতাব্দীতে মারাঠা সম্রাট বাজি রায়ের সময়কার।
এখন আমরা চলছি সংকট মোচন মন্দির দেখতে। কিছুটা পথ হেঁটে এখানে পুজোর ডালি দিতে পারেন সংকট মোচন মন্দির। ওখানে অবশ্য মোবাইল অ্যালাউ নয়, ওখানে লকারে মোবাইল রেখে যেতে হবে। 2006 সালে এই সংকট মোচন মন্দির আক্রান্ত হয়, তারপর থেকে পুলিশ ফাঁড়ি রয়েছে। এটা তুলসী দাস প্রতিষ্ঠিত সংকট মোচন মন্দির। এই পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে আমাদের যেতে হবে সংকট মোচন মন্দির। এখানে মোবাইল, জুতো রাখার লকার রয়েছে। সংকট মোচন মন্দির যাওয়ার এগুলোই বিধিবদ্ধ নিয়ম। এরপর আমরা চললাম অটো করে রামনগর ফোর্ট দেখার জন্য। মন্দির, রামনগর ফোর্ট ও বিএইচইউ ক্যাম্পাস দেখিয়ে হোটেলে ড্রপ। এতে অটো নিয়েছে প্রতি অটো 800 টাকা। তবে আপনারা এর সঙ্গে সারনাথ ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকা। আমরা অবশ্য পরদিন সারনাথ যাব। এই মুহূর্তে আমরা ওসি নদীর উপর ব্রিজ দিয়ে ক্রস করছি। এখানেই ওসি নদী গঙ্গা নদীর সঙ্গে মিট করেছে। আমরা এই রামনগর ফোর্টে এন্ট্রি নেব। এখানে একটা ছোট্ট এন্ট্রি ব্রিজ রয়েছে। আমরা রামনগর ফোর্ট দেখব ভেতরে। রামনগর ফোর্ট দেখার পরে আমরা বেনারস ইউনিভার্সিটি দেখতে যাব। সঙ্গে থাকুন আজকের এই ভ্রমণ পর্বে। এইখানে মিউজিয়াম টিকিট 80 টাকা, চিলড্রেন 20 টাকা। মিউজিয়াম দেখার জন্য এন্ট্রি ফি লাগছে, আর বাদবাকি এই চত্বর ঘুরে দেখার জন্য কোনো ফিস লাগছে না। রামনগর ফোর্ট, এখানে কাশীর রাজা এখনো থাকেন। রামনগর ফোর্টের ভেতরে এখনো থাকেন এই রাজা উদয়নারায়ণ সিং। অনেক পুরনো ফোর্ট। কাশীর রাজা উদয়নারায়ণ সিং এখনো থাকেন এই ফোর্টে। আর এই তার মিউজিয়ামের এক্সিট। এটা মিউজিয়ামের এক্সিট। এই ছিল আমাদের রামনগর ফোর্টের এক্সপ্লোর। এরপর আমরা যাব বিএইচইউ। এই মুহূর্তে আমরা বেনারস ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর। 1370 একর জায়গা জুড়ে এশিয়ার সর্ববৃহৎ আবাসিক প্রতিষ্ঠান, যেখানে প্রায় 30,000 ছাত্র পড়াশুনো করেন। এর প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য, আনি বাসন্ত। প্রতিষ্ঠানটি 1916 সালের 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রভু নারায়ণ সিং প্রতিষ্ঠানের জন্য এই জায়গাটি দিয়েছিলেন। প্রায় 140টি ডিপার্টমেন্ট রয়েছে। এখানে রয়েছে আর্টস, সোশ্যাল সায়েন্স, ল, এগ্রিকালচার সায়েন্স, মেডিকেল সায়েন্স, জার্নালিজম, মাস কমিউনিকেশনের মতো আরো অনেক স্ট্রিম রয়েছে। 2012 থেকে আইআইটি চালু হয়েছে। 65টি হোস্টেল, প্রায় 12,000 ছাত্র থাকেন। এখানে 900 বেডের সুন্দরলাল হসপিটাল রয়েছে। বিএইচইউর ভেতরে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিএইচইউ, এই তার ক্যাম্পাস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি ক্যাম্পাস এটাই। আমরা চলে এসেছি বিএইচইউর বিড়লা মন্দিরের প্রাঙ্গণে। বিএইচইউর প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য, তার স্ট্যাচু এখানে। এই বিড়লা মন্দিরটি একেবারে কাশী বিশ্বনাথ টেম্পলের আদলে। ভীষণ সুন্দর এই বিড়লা মন্দির। অবশ্যই এলে, বেনারস এলে বিএইচইউর ভেতরে বিড়লা মন্দিরে একবার আসবেন। হোটেল সিলভা ইনের রেস্টুরেন্টে এই আমরা নিয়েছি এখানে একটা মিনি ভেজ থালি। এখানে দিয়েছে রুটি, ভাত, এই ডাল, এই পনিরের তরকারি, একটা আলু মাখানি, তারপরে এই রায়তা, চাটনি, পাঁপড় আর পেঁয়াজ, আর কিছুটা আলু ভাজা নিয়েছি। এর টেস্ট
খারাপ না, ভালোই সুন্দর লাগছে। আর পিনাকিরাও খেয়ে নিয়েছে অলরেডি আগে। আমরা এখন যাব গঙ্গাবক্ষে নদী ভ্রমণে ক্রুজে করে। অলকানন্দা গ্রুপের অলকানন্দা ক্রুজেই যাব আমরা সবাই। অলকানন্দা ক্রুজে চেপে নদীবক্ষে 84টা ঘাট প্রদক্ষিণ করব। আর গঙ্গাবক্ষে আমরা থেকে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখব, তারপর আবার ফিরবো। এটাই আমাদের এখনকার প্ল্যান। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি সবাই। 3টি অটো করেই সন্ত রবিদাস ঘাটে যাব অলকানন্দা ক্রুজ ধরার জন্য। কিছুটা সময় নেবে, তাই আমরা একটু অ্যাডভান্স বেরোলাম। অটোতেই চলছি রবিদাস ঘাটের উদ্দেশ্যে। কয়েকটি সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। অলকানন্দা গ্রুপের আরো কয়েকটি ক্রুজ রয়েছে। এদের মধ্যে প্রথমে ছাড়ে স্বামী বিবেকানন্দ ক্রুজটি। এই তার টিকিট চেকিং হচ্ছে। এরপর ছাড়বে মানেকশা। ভারী সুন্দর ক্রুজগুলি। এই দুটি ক্রুজের ভাড়া উপরের ডেকের 900 টাকা এবং নিচের ডেকের ভাড়া 700 টাকা। আমরা যাব অলকানন্দা গ্রুপের সব থেকে ভিআইপি ক্রুজ অলকানন্দা ক্রুজে করে। আগে থেকে এই টিকিট কাটা ছিল। এই তার প্রিন্ট আউট এবং এই হার্ড কপি দেখিয়ে আমরা উঠছি ক্রুজে এবং আমাদের নির্ধারিত সিটে গিয়ে বসবো এর লোয়ার ডেকে। এর ভাড়া 1000 টাকা পার পার্সন। এদের লোয়ার ডেকটি এসি। বসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম কুকিজ, 1 কাপ কফি, হ্যাঁ টিস্যু, 1 বোতল মিনারেল ওয়াটার। আর কফিটি বেশ ভালো ছিল। এদের নির্ধারিত সময় বিকেল 6টা 15 সময় ছাড়লো। প্রথমে 10 মিনিটে এদের টিভিতে ঘাট সংক্রান্ত এবং উদ্বোধনের ভিডিওগুলো দেখাতে থাকলো। 84টি ছোট বড় ঘাট দেখতে দেখতে চললাম। বারাণসীর দক্ষিণ প্রান্ত থেকে রবিদাস ঘাট আর মালবিয়া ব্রিজ ক্রস করে আবার এই রবিদাস ঘাটে ফিরে আসে। ঘাটগুলির মধ্যে রয়েছে ওসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র, সিন্ধিয়া, মণিমন্দির, ললিতা, দ্বারভাঙ্গা ঘাট, তুলসী ঘাট, নারদ ঘাট, কেদার ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং আরো অনেক। ইচ্ছে করলে ওপরে ডেকেও যেতে পারেন। চলুন ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কতগুলো চেয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ছোট একটি ক্যান্টিন রয়েছে। এখান থেকেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। ক্রুজে গঙ্গাবক্ষে হরিশ্চন্দ্র ঘাটে জ্বলছে চিতা, জ্বলছে দিন রাত অবিরাম। জীবন মরণ সত্য হেথায়, এই সত্যেই দাঁড়িয়ে আছে কাশীধাম। এখানে মৃত্যু কেবল মৃত্যু নয়, সব সত্যের সাথে মিশে রয়। মহাদেব নাকি তারক মন্ত্র দেয়, তাই তার মোক্ষ লাভ হয়। এক ঘাটে জ্বলছে যখন চিতা, অন্য ঘাটে পড়ছে সবাই গীতা। গঙ্গাবক্ষে আমরা সবাই ক্রুজে চেপে মজা পাই। শহরের আনাচে কানাচে শোনা যায় জীবনের কলতান। গঙ্গা তীরে সবের মিছিল, চিতা জ্বলছে বহমান। বহু বছরের ধ্রুপদী সঙ্গীত লুকিয়ে রেখেছে অলিগলি। চিত্তে ভরা দেওয়ালগুলি, সরু পথেই হেঁটে চলি। বারাণসীর দক্ষিণ ঘাট থেকে চলে এলাম একেবারে উত্তরে। এই যে দেখা যাচ্ছে মালবিয়া ব্রিজ বা ডাবল ডেকার ব্রিজ, সুন্দর আলোয় সেজে গেছে। আমরা ক্রুজে গঙ্গাতে, এই ঠিক ওপরে ট্রেন চলছে এবং তারও ওপর দিয়ে চলছে ছোট গাড়ি। খুব সুন্দর লাগছে এই ডাবল ডেকার ব্রিজটিকে। আর দেখা যাচ্ছে নমঘাট। ওহ, অসাধারণ লাগছে। দিনে ও দেখেছি, এখন রাতে দেখছি। নমস্কারের ভঙ্গিতে রয়েছে 3 জোড়া হাত। এরপর আবার উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পালা। এখানে অর্থাৎ মণিকর্ণিকা ঘাটের কাছে থমকে গেলাম। ছোট্ট কবিতা বলতে ইচ্ছে করছে। সন্ধিক্ষণ জীবনের গল্প
তো অনেক হলো, সুখের নেশায় পথ হারালো, শূন্য হাতে ঘর ছেড়েছে, কৌপিন পোশাক দেহে জড়ালো। সত্য হেতায় জড়িয়ে আছে জীবন নদীর তীরে, জীবনে মরণে সঙ্গে কাশি হাজার বছর ধরে। শেষের এ সত্যের মুখোমুখি হতে হতো যে কোনো দিন, নিজের বলে কিছু নেই এখানে, দাও মিটিয়ে জীবনের সব ঋণ। জীবন মৃত্যুর খেয়া ঘাটে হিসেব নিকেশ মিলিয়ে দিয়ে, দাও পারি দাও শূন্য খাটে, গঙ্গা বক্ষে তরিবে ঘাটের থেকে ঘাটে, মনের কোণে স্রোতের টানে সময় যেন ছোটে। এটাই হলো মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট যেখানে কাশিতে এ সব শেষের সত্যির সামনে মুখোমুখি হতে হয় মানুষকে। মৃত্যু যে জীবনের সঙ্গে একই রকম সত্য, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। এখানে কোনো ভয় নেই, এখানে কোনো কিছু নেই, সব জীবন মৃত্যু একই। এটাই মণিকর্ণিকা ঘাটের করিডোর। এই করিডোর দিয়ে যাওয়া যায় বিশ্বনাথ টেম্পলে। মণিকর্ণিকা ঘাট দারুণ সুন্দর, আলোকোজ্জ্বল এক চিত্র। অলকানন্দা ক্রুজ ভ্রমণটি শেষের দিকে। শেষ করলাম ওসিঘাটের সন্ধ্যারতি দেখতে দেখতে। আবার রবিদাস ঘাটে নামালো। এরপর হোটেলে এলাম। ক্রুজে করে গঙ্গার ঘাটে ঘাটে আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন। পরদিন একটি অটো করে ইতিহাস ও আধ্যাত্মিক পরিবেশ বিজড়িত সারনাথে চলে যাব। একটি পবিত্র স্থানে, এটি হলো সারনাথ। বুদ্ধের চারটি পবিত্র স্থান, লুম্বিনী যেখানে জন্মগ্রহণ করেন, আর বুদ্ধগয়া যেখানে গতি লাভ করেন, আর এইখানে সারনাথ। এই সারনাথে এসে তিনি ধর্ম প্রচার করেন। চতুর্থ পবিত্র স্থানটি হলো কুশীনগর, যেখানে বুদ্ধ মহানির্বাণ লাভ করেন। আর এই যে 80 ফুট 9 ইঞ্চির বুদ্ধ স্ট্যাচু, তার মা মায়াদেবীর মূর্তি এবং ধ্যানরত বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এই যে দেখছেন এই বুদ্ধ মূর্তি, আফগানিস্তানের বামিয়ান বুদ্ধ মূর্তির আদলে এই মূর্তিটি অ্যাকচুয়ালি 80 ফুট 9 ইঞ্চি। তো 80 ফুট 9 ইঞ্চির কারণ হিসেবে বলা হচ্ছে 80 বছর বেঁচে ছিলেন আর 9 মাস মায়ের গর্ভে ছিলেন। সারনাথের এটাই সেই বোধিবৃক্ষ, এইখানে বসে ধর্ম প্রচার করেন। প্রতিজনের 30 টাকা, মিউজিয়ামের জন্য 5 টাকা ও মঠের জন্য 25 টাকা দিয়ে আমরা টিকিট কেটে চলে এলাম সারনাথ মিউজিয়ামের ভেতরে। আমরা এসে সবাই অভিভূত। ভারতের রাষ্ট্রীয় প্রতীক, যা প্রায় 2500 বছরের পুরনো অশোক স্তম্ভ শীর্ষটি দেখে আমরা খুব খুব খুশি। এর 4টি সিংহ মূলত ক্ষমতা, সাহস, আত্মবিশ্বাস, শান্তি, ন্যায় বিচার এবং ঐক্যের প্রতীক বহন করছে। 1950 সালে 26শে জানুয়ারি ভারত সরকার এটিকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করে। সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মের অহিংসা ও শান্তির বাণী প্রতীক হিসেবে গণ্য করা হয়। এর ওপরের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদিন লোকচক্ষুর অন্তরালে ছিল। আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে খননের পর উঠে আসে এই প্রাচীন বৌদ্ধ মঠটি। দারুণ সুন্দর। বারাণসীর কাছে অতি পবিত্র বৌদ্ধ তীর্থস্থান হলো সারনাথ। এখানেই ইটের তৈরি একটি বিশাল 43.6 মিটার নলাকার স্তূপ হলো ধামেক স্তূপা, যেখানে গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান লাভের পর তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন। স্তূপের গায়ে গুপ্ত যুগের সূক্ষ্ম ফুলের নকশা এবং ব্রাহ্মী লিপিতে খোদাই করা শিলালিপি রয়েছে। এর নিচের অংশে পাতা, পাখি, মানুষের ছবি সমন্বয়ে সুন্দর চিত্র আঁকা রয়েছে। সারনাথের পাশে একটি ফ্যাক্টরি কাম আউটলেট থেকে বেনারসি কিনে ফিরলাম।
ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। একটা লাইক ও শেয়ার করে দেবেন ভিডিওটিকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পর্বে থাকছে প্রয়াগরাজে ত্রিবেণীতে কেমন স্নান করলাম, অযোধ্যায় কত সহজে রামলালা দর্শন করে এলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি দেবাশিস ও তিতির। ভালো থাকবেন, ধন্যবাদ।